এটা আহ, আপনাকে বই পড়তে হয়, ইউ ক্যান ফিল ইট। আপনি যে জঙ্গম একটা আহ, দেশ দেখেন, যেখানে আমি অনেককে দেখাই আমার অফিস থেকে, যে আপনারা বলছেন যে দেশে কি বলে মন্দা বিরাজমান, আপনি লোকরা হাঁটছে না ছুটছে, আপনি হোটেল রেস্টুরেন্ট দোকান পাট দেখেন ভরা না খালি, এগুলো কিসে, হোটেল অকুপেন্সি, এনিথিং, ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, আমি 1974-এর অর্থনৈতিক মন্দার কথা আমার মনে আছে। আমি তখন ইউসিএলএতে পড়তাম। আপনি সকালে বেরোলেন, অনেক দোকানপাট, রেস্টুরেন্ট বিপণী সাজানো আছে। হ্যাঁ, বিকেলে ফিরলেন, সব বন্ধ। উই হ্যাভ বিন গন ব্রোক, আমরা ব্যাংক্রাফ্ট হয়ে গেছি। উই আর আপ ফর গ্র্যাবস, যে আমাদের দেনা শোধ করে আমাদেরকে নিয়ে যাও। সে ওই জিনিস আমরা দেখি নাই। এবং মাননীয় অর্থমন্ত্রী আজকের চিফ গেস্ট, তাকে আমি অবশ্যই বলবো যে 2009 সালের যে অর্থনৈতিক যে মন্দা বিশ্বব্যাপী, সেখানে যে বাংলাদেশের যে কি বলবো, যে রেজিলিয়েন্স, যে বাংলাদেশ যেভাবে এটা মোকাবেলা করেছে, ধসে গ্রোথও কমে নাই, কোনো ইন্ডিকেটরই কোল্যাপস করে নাই। হ্যাঁ, কোনো কোনো জায়গায় হয়তো এদিক ওদিক হয়েছে। তো এটা থেকে বোঝা যায় যে অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও, যেহেতু আমরা এখন বেটার ইনফর্মড, ইনফরমেশন বেস স্ট্রঙ্গার, ভ্যারাইড, সেই জন্য ব্যবস্থাপনাও অনেক ভালো। এটা সত্যই গর্বের বিষয় যে আমরা দারিদ্র্য কমাচ্ছি, অভাব ক্ষুধা অনটন কমাচ্ছি। আমি বিশ্বাস করি বিবিএস কর্তৃক প্রণীত এ সকল পরিসংখ্যান আমাদের প্রাত্যহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক রিপোর্ট প্রকাশনার পর পরবর্তীতে অর্থনৈতিক শুমারির পূর্ণাঙ্গ রিপোর্টে দেশের আর্থসামাজিক তথ্য উপাত্তের অধিকতর সন্নিবেশ ঘটানো হবে বলে আমি আশাবাদী। আর একটা জিনিস, যে ধরেন ইকোনমিক ফান্ডামেন্টালসের নিরিখে বিচার করলে দেখা যায় যে বাংলাদেশ এর অল ইকোনমিক ফান্ডামেন্টালস আর সাউন্ড। হ্যাঁ, কোনো গ্রেট ইমব্যালেন্সেস নেই। স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর, মোডি, ফ্লিঞ্চ, রেটিং এজেন্সিজ যারা সভরেন ইকোনমিকে রেট করে, যে এবি, আমরা কিন্তু আগে তো আমরা রেটেডই হতাম না। এই সরকার আসার পর রেটিং শুরু হলো, এবং উই হ্যাভ বিন এবল টু হোল্ড আওয়ার গ্রাউন্ড। ইন্ডিয়া, আশেপাশের দেশ কমে গেছে, আমেরিকা AAA রেটিং নাই এখন আর, কিন্তু বাংলাদেশ আমাদের মডেস্ট যে পরিসর, সেখানে আমরা কিন্তু কি বলবো, যে ডেভিয়েট করি নাই, আমরা আছি। আমাদের রেটিংটা আমরা বজায় রাখতে পেরেছি। প্লাস ধরেন কম্পাউন্ড অ্যাগ্রিগেট গ্রোথ অফ 6% ফর 10-12 ইয়ার্স, এটাও একটা বিরাট অ্যাচিভমেন্ট বলতেই হবে আপনাকে। ইট কুড বি 8%, ইট কুড বি 10%, কিন্তু 6% যে, এটাও কিন্তু অকিঞ্চিতকর না, তুচ্ছ না। এবং আশেপাশের কোনো দেশ এই রেট অর্জন করতে পারে নাই। ইন্ডিয়া কারেন্টলি ইজ পোস্টিং 4.5%। ইন্ডিয়ার রেট ছিল 10%, 11%, চায়নার ছিল 12%, 14%, মালয়েশিয়ার 8%, সব কমে গিয়ে 4-এর নিচে গেছে। যারা নিন্দুক তারা বলেন যে কিছুই হচ্ছে না। কিছুই যদি না হয়, তাহলে এই প্রবৃদ্ধিটা আসছে কোথা থেকে? গুডস অ্যান্ড সার্ভিসেস আর বিং প্রডিউসড, তাই না? বা সেটা তুলনা করা হচ্ছে আর একটা সময়ের সাথে, তারপর আমরা সেটাকে বলছি যে 4%, 6%। তো ইকোনমিক ফান্ডামেন্টালসের কথা বলেছি, ব্যবস্থাপনার কথা বলেছি, আমাদের যে ভেরি ইউথফুল পপুলেশন,
বাংলাদেশের জনসংখ্যা পৃথিবীর মধ্যে অন্যতম যে নবীন, সে তাদের উৎপাদিকা শক্তি অনেক বেশি। এই ইউথফুল লেবার ফোর্স, ক্রিয়েটিভ অ্যান্ড প্রোডাক্টিভ, তারা আরও অধিক মূল্য সংযোজন করতে পারবে বলে আমার বিশ্বাস। আপনি গার্মেন্টস ফ্যাক্টরি সেক্টরে দেখেন, চাইনিজ একজন ভাইস চেয়ারম্যান কিছুদিন আগে আসছিলেন। তিনি আমি যখন বললাম যে আমাদের দেশে কোনো তুলা এসব কিছু নাই, অবাক হয়ে গেল। হ্যাঁ, তুলা নাই, অ্যান্ড ইউ আর দি সেকেন্ড হাইয়েস্ট এক্সপোর্টার অফ গার্মেন্টস অ্যাপারেলস। আই সেড ইয়েস উই আর। হ্যাঁ, আমরা সেটাও দেখাতে পেরেছি যে ট্রেড, বাই ট্রেডিং ইউ ক্যান অলসো প্রসপার। বাংলাদেশ এখন অনেক ওপেন ইকোনমি হয়েছে। বাংলাদেশের যে সমস্ত নিগড় ছিল সেগুলো আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। আজ এই গুরুত্বপূর্ণ আয়োজনে আমি পুনর্ব্যক্ত করতে চাই যে আমাদের অফুরন্ত সম্ভাবনার দেশ বাংলাদেশ। উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্ব দরবারে আজ আমরা মাথা উঁচু করে কথা বলতে পারছি। খাদ্যে দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সরকারের সময়োপযোগী প্রণোদনা ও বিনিয়োগ বান্ধব পরিবেশের কারণে দেশে এক্সপোর্ট প্রসেসিং জোনস এর সম্প্রসারণ হয়েছে, পিপিপি হয়েছে, স্পেশাল ইকোনমিক জোনস হয়েছে, এবং মেগা ইনভেস্টমেন্ট যেটা আমরা কখনো দেখি না এখন হবে 4-5 বিলিয়ন। এবং অনেকে এটা জানে না যে গত 4 বছরে শুধু অসরকারি বেসরকারি খাতে $4.4 বিলিয়ন ওয়ার্থ অফ ইনভেস্টমেন্ট হয়েছে ইন দ্য এনার্জি সেক্টর অ্যালোন। হ্যাঁ, হয়নি ইনভেস্ট। আপনি জাস্ট রিড দ্য রিপোর্টস অ্যান্ড রিড দ্য বুকস। 10,000 মেগাওয়াট ইলেকট্রিসিটি আমরা প্রডিউস করতে পারছি, যেখানে বেঞ্চমার্ক ছিল 3,000 or 2,500 and so on. অফকোর্স আপনাকে স্ক্যারসিটি ডিটারমিনস ভ্যালু। আপনি সেটার জন্য প্রাইস দিতে হবে। আপনি যখন মহার্ঘ একটি জিনিস তৈরি করছেন, সেটার উপাত্তের দামও বেশি হবে, এবং আলটিমেটলি যে প্রাইস উইল রিফ্লেক্ট দ্যাট দি টোটাল মার্জিনাল কস্ট, হ্যাঁ, ফুল কস্ট প্রাইসিং। কিন্তু তার মধ্যেও প্রচুর সাবসিডি দেওয়া হচ্ছে, বিশেষ করে কৃষি খাতে। এবং জনসংখ্যার আধিক্যের কারণে শ্রমবাজারে সৃষ্ট চাপ মোকাবেলায় এখন আমাদের আরও দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি মহিলাদের শিক্ষার হার বৃদ্ধি অব্যাহত বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে অধিক ফিমেল ফ্রেন্ডলি চাকরি ও কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের অগ্রজ প্রতিমা বসে আছেন। আই উইল কাট শর্ট মাই ইন্টারভেনশন। একটা জিনিস আমাদের দেশে এখনও আমরা খুব ভালোভাবে স্থাপন করতে পারি নাই, এস্টাবলিশ করতে পারি নাই, সেটা হচ্ছে যে শ্রমবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প এবং পেশাগত প্রতিষ্ঠানের মধ্যে যে নেক্সাস, যেটা আমেরিকাতে সবচেয়ে চমৎকারভাবে দেখা যায়, যে লিঙ্কেজেস বিটুইন ইন্ডাস্ট্রি, অ্যাকাডেমিয়া, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। কোনো গ্র্যাজুয়েটস আনএমপ্লয়েড থাকে না সেখানে, অথচ নোবডি ইজ প্ল্যানিং ইট। এগুলো সবই কিন্তু আনকোঅর্ডিনেটেড ইন্ডিভিজুয়াল এফার্টস, কিন্তু তার মধ্যে একটা ভারসাম্য, ইকুইলিব্রিয়াম হচ্ছে বিটুইন লেবার ডিম্যান্ড অ্যান্ড লেবার সাপ্লাই। আমাদের দেশে প্রচুর আন্ডার এমপ্লয়েড লেবার আছে। এটা বিকজ অফ দিস মিসম্যাচ, যে স্কিলের দরকার সেটা প্রডিউসড হচ্ছে না, যেটার দরকার নেই সেটা প্রডিউসড হচ্ছে। অ্যান্ড সো আই এম শিওর ইট উইল বি কারেক্টেড ইন দ্য মিডিয়াম টার্ম। ইট হ্যাজ টু বি কারেক্টেড, কিন্তু আরও কনসিয়াসলি আমাদেরকে এই নেক্সাস সেট আপ করতে হবে, এবং আমি মনে করি আমরা পারবো। কেননা
আজ থেকে 200 বছর আগে ডিএল রায় যখন লিখেছিলেন সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি, লোকে হাসাহাসি করেছিল যে খাইতে পারে না রানী। ইউ উইল বি সারপ্রাইজড অ্যান্ড শকড ইফ আই টেল ইউ যে রিসেন্টলি আই ওয়াজ রিবাফড বাই মাই ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। যখন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হয়েছিল, তো আমি ভাবলাম যে এত বড় সুযোগ একটু বিলবোর্ড দেই বিনিয়োগ বোর্ডের তরফ থেকে। সো উই বট সাম স্পেস। এটা তো বাংলাদেশের খেলা না, এটা বৈশ্বিক। সো দ্য লোটাস কামাল হু ওয়াজ দ্য চ্যাম্পিয়ন, হি সেড ইউ হ্যাভ টু পে, বিকজ এটা তো আমার না, এটা তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের। আই সেড উই উইল পে। তো যাই হোক, আমরা স্পন্সর জোগাড় করলাম, এভরিবডি ইজ উইলিং টু পে। বিলবোর্ডে যখন লেখা হলো, যে লেখা, one of the lines was that the queen of all countries is Bangladesh. Huh? How can you say this is your daughter? I said, of course I can say. Amar kache this is queen, queen of queens, and it will always remain so. Thank you so much, Shubha Sandhya. স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তার প্রেরণাপূর্ণ মূল্যবান বক্তব্যের জন্য। উপস্থিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, এবারে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন ডক্টর মশিউর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। আমি উপদেষ্টা মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকে সবার সভাপতি, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, আর ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এবং পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা যারা আছেন এখানে, সুধীবৃন্দ, সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি কিছুদিনের জন্য ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের মহাপরিচালক এবং স্ট্যাটিস্টিক্স ডিভিশনের সেক্রেটারি ছিলাম। তখন এই বিভাগে দু-তিনজন কর্মকর্তা পদায়ন হলো, যাদের পরিসংখ্যান সম্পর্কে তেমন কোনো জ্ঞান নাই। আমি তাদেরকে একজনকে পরামর্শ দিলাম যে কোনো প্রতিষ্ঠানে ইগনোরেন্স অ্যাবজর্ব করার একটা ক্ষমতা থাকে। এই প্রতিষ্ঠানে ইগনোরেন্স অ্যাবজর্ব করার ক্ষমতা যতটুকু আছে সব আমি এক্সস্ট করে ফেলেছি, আর এখানে পরিসংখ্যান সম্পর্কে জানেন না এমন আর অতিরিক্ত লোক নেওয়া সম্ভব হবে না। অনেক দিন পরে আমি এক মিটিংয়ে যাচ্ছি, তখন এক ভদ্রলোক আমাকে সালাম দিলেন, পুলিশের, তাকে ওই ডেপুটি সেক্রেটারি করে পাঠানো হয়েছিল। তো উনি আমাকে বললেন, স্যার আমি সেই যাকে আপনি বলেছিলেন যে পরিসংখ্যানে যদি আমি কাজ করি তাহলে আমারও কোনো উন্নতি হবে না, পরিসংখ্যানেরও কোনো বিশেষ উন্নতি হবে না। আমি আবার ডিপার্টমেন্টে ফিরে এসেছি, ডিআইজি হয়েছে, কিন্তু আমার সমসাময়িক যারা তারা এখনও ডেপুটি সেক্রেটারি হয়নি। যাই হোক, আমি এই সেন্সাস সম্পর্কে বলি। ওই পরিসংখ্যান ব্যুরোতে কাজ করার সময় আমার ধারণা হয়েছে যে আমাদের পরিসংখ্যানের অপর্যাপ্ততা যাই থাকুক না কেন অন্যান্য দেশের তুলনায় বোধহয় খারাপ নয়। যেমন ওরা অত্যন্ত যত্ন এবং পরিশ্রমের সাথে প্রত্যেক বছর মেজর ক্রপসের পরিসংখ্যান গ্রহণ করে, এবং তাদের ওই স্যাম্পল ফ্রেম ইত্যাদি যাই থাকুক সেখানে যে অত্যন্ত যত্নের সাথে প্রত্যেক মাঠে 4টি জায়গার থেকে মাপ নিয়ে গড় উৎপাদন হিসাব করে। পাটের জন্য করে, ধানের জন্য করে, আর অন্যান্য কৃষি পণ্য যেটা আছে সেগুলো বেশিরভাগই ডিপার্টমেন্ট থেকে পায়, ডিপার্টমেন্ট বা সরকারের অন্য প্রতিষ্ঠান থেকে পায়। এই যে একটা বিরাট কর্মকাণ্ড, তার যে ফল, তার ভিতর একটা এস্টিমেশন থাকে। আমরা অনেক সময় এই ডেসিমেল পয়েন্টের পরে 3 হবে না, 3.5 হবে না, 4 হবে, এসব নিয়ে অনেক সময় ঝগড়া করি। আমার কাছে মনে হয়েছে যেটা দেখা উচিত সে হলো যে দি অর্ডার অফ ম্যাগনিটিউড এবং ট্রেন্ডটা কোন দিকে, নট দ্য এক্সাক্ট নাম্বার অফ এ পার্টিকুলার ইয়ার অর এ পার্টিকুলার ক্রপ অফ এ পার্টিকুলার পয়েন্ট ইন টাইম। তাহলে গতিটা বোঝা যায় না। এই ইকোনমিক সেন্সাসে যেটা পাওয়া যায় সে হলো আগের দুটোর সঙ্গে তুলনা করে দেখা যায় যে আমাদের অর্থনৈতিক কাঠামো
তার গতি প্রকৃতি কোন দিকে। এখানে কয়েকটি তথ্য আছে এবং 18 পৃষ্ঠাতে আপনারা দেখবেন যে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট, ইকোনমিক হাউসহোল্ড, টেম্পোরারি এস্টাবলিশমেন্ট ইত্যাদিতে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট এবং ইকোনমিক হাউসহোল্ড এই দুটোর গ্রোথ রাফলি এক, খুব দ্রুত। যদি আপনি লাইন টানেন দেখা যাবে যে স্লোপ একই রকম আছে। আর টেম্পোরারি এস্টাবলিশমেন্ট এটার এই শুরু যে বেস অত্যন্ত লো এবং তারপরও যে গ্রোথ অন্যান্য দুটোর তুলনায় অনেক স্লো। তার থেকে বোধহয় একটা কনক্লুশন আনা যায়, ওরা তো পরে আরও বিশ্লেষণ করবেন, আরও তথ্য পাওয়া যায় যে প্রাতিষ্ঠানিক অর্থনীতির অংশ যেটা এবং হাউসহোল্ড অ্যাক্টিভিটির যেটা, এই দুটোই একইভাবে বেড়েছে এবং বাড়ার গতি বেশ ভালো দেখা যায়। আর টেম্পোরারি এস্টাবলিশমেন্ট যেখানে কোনো স্ট্রাকচার নাই, ওরা বোধহয় ফ্লোটিং অ্যাক্টিভিটিস বলেছে, এইটা